গুড মর্নিং, সিট ডাউন। সবাই ভালো আছো তো? তো আজকে আমি তোমাদেরকে অনুপাত টপিক্সের উপর কতগুলো অঙ্ক করে দেখাচ্ছি। সামনে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা। অ্যানুয়াল পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক আসবে। যেগুলো করাচ্ছি সেগুলোই যে আসবে তার কোনো মানে নেই, কিন্তু যে ধরনের অঙ্ক আমি করাচ্ছি সেই ধরনেরই অঙ্ক থাকবে। সুতরাং মন দিয়ে শোনো, মন দিয়ে বোঝো। তো ক্লাসটি শুরু করছি। ক্লাসটি শুরু করার আগে সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা দিচ্ছি। ঠিক আছে, তাহলে শুরু করছি ক্লাসটি। দেখো, 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে a অনুপাত b সমান 1:2, b অনুপাত c সমান 3:4 হলে a অনুপাত b অনুপাত c সমান কত? এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এমনকি অনেক প্রকার কম্পিটিটিভ পরীক্ষাতেও, চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সেগুলোও কিন্তু এই রকমের অঙ্ক এসে থাকে। তো এই ধরনের অঙ্ক করার সময় কি করবে? করার সময় আমরা অনুপাতকে ভগ্নাংশের রূপেও লিখতে পারি। যেমন এখানে যে উদাহরণ আছে না, a অনুপাত b সমান 1:2, এটাকে আমরা লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, a/b সমান 1/2। তাহলে এইভাবে লিখে নিলাম। এর পরের অংশটিতে আছে b অনুপাত c, b অনুপাত c, তাহলে আমরা লিখতে পারি কি b/c সমান কত? 3/4। এবার আমরা উপর দিকে লিখে নিলাম। এখন এখানে দেখো একটা মজার ব্যাপার, b এখানে এর মান হচ্ছে 2, এখানে b এর মান হচ্ছে 3। এদিকে আমরা কি করে নিতে হবে না, এমন ভাবে কিছু করতে হবে যাতে b এর মান দুই জায়গাতেই সমান হয়। তাহলে সমান সমান করতে গেলে কি করতে হবে? হয় 2 কে 3 দ্বারা গুণ করতে হবে। কি 2 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 6। আবার 3 কে 2 দ্বারা গুণ করলে হবে 6। তাহলে কি হয়ে গেল? একই হয়ে গেল। কিংবা তুমি যদি এখানে 2 কে 6 দ্বারা গুণ করো তাহলে 6 × 12, এখানে 3 কে 4 দ্বারা গুণ করলে 6 3 × 12। তোমাকে যেভাবেই হোক সমান সমান করে নিতে হবে। এই কথা বুঝতে পেরেছো? কি করতে হবে বলো? এখানে যে b এর দুটি ভগ্নাংশে b এর মান দুই রকম দেখা দিচ্ছে, তো সেই b এর মান যেন একই রকমের দেখায়, একই রকমের যেন সংখ্যা হয়, তার জন্য যা করতে হয় করবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করলাম বলো? কি করে দিলাম? আমরা এখানে a/b সমান 1/2 ছিল, তো এই 2 কে আমরা কি করলাম? 3 দ্বারা গুণ করে দিলাম। কিন্তু নিয়ম কি হচ্ছে, অনুপাতের বেলাতেই হোক বা ভগ্নাংশের বেলাতেই হোক, যখন অনুপাতের সময় একটি পদকে কোনো সংখ্যা দ্বারা গুণ করবে বা ভাগ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু অন্য পদটিকেও ওই একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে দিতে হবে। ভগ্নাংশের বেলা তো তাই। মনে করে একটা আমি উদাহরণ দিচ্ছি, 5/6। 5/6 একটি ভগ্নাংশ। 5/6 একটি, আমি ধরো একে 2 দ্বারা গুণ করে দিলাম, একেও 2 দ্বারা গুণ করে দিলাম, লবকেও 2 দ্বারা গুণ করলাম, 6 কেও হরকেও 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে গুণফল হিসাবে কত পেলাম? 5 × 10, 6 × 12। পরিবর্তন তো হয়ে গেল। 5/6 থেকে হয়ে গেল কত? 10/12। ভিন্ন চলে এলো। কিন্তু তুমি দেখো এদের মান কিন্তু একই, মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না। তাহলে এই 10/12কে কি বলা হয়? 5/6 এর সমতুল্য ভগ্নাংশ, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সমতুল্য ভগ্নাংশ। তোমাদের আরেকটা অঙ্ক থাকে তো, যেমন ধরো বলা হলো 3/4 সমান 18 জিজ্ঞাসা চিহ্ন সমান
20 আর উপরে জিজ্ঞাসা চিহ্ন, এইভাবে ক্রম থাকে কিন্তু বলো, খুব সোজা কিন্তু এগুলো সবগুলো কিন্তু সমতুল্য ভগ্নাংশের সম্বন্ধিত অঙ্ক। এখানে 4কে এখানে 3টা হয়ে গেছে 18, কি করে হয়েছে? 6 দ্বারা গুণ করে হয়েছে। তাহলে একেও তুমি 6 দ্বারা গুণ করে দাও, কত হয়ে যাবে? 24 হয়ে যাবে এখানে। আবার এই 4টা হয়ে গেছে 20, কি করে হয়েছে? 5 দ্বারা গুণ করে। তাহলে একেও তুমি 5 দ্বারা গুণ করে দাও, কত হবে? 3 5 15 হবে। এইটা কি বলে? সমতুল্য ভগ্নাংশ। তাহলে এখানে আমরা কি করলাম না, বি কে 3 দ্বারা কি করলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে উপরে যে 1 আছে মানে পূর্বপদকেও কিন্তু আমরা 3 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 1 এর 2 সমান 3/3 করে দিলাম। এখন এখানে 3 দুগুণে কত হবে? 6। তাহলে সেই 6 করতে গেলে 3 কে কত দ্বারা গুণ করতে হবে? 2। তাহলে নিচের দিকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হয়ে গেল? সমান উপরে হয়ে গেল 3, এখানে হয়ে গেল 6, এখানে হয়ে গেল 6, এখানে হয়ে গেল 8। এবার দেখো বি এর জায়গায় 2 জায়গাতে একই মান বেরিয়ে গেল, কত কত হলো? 6 6। তাহলে বি এর মান 6। তাহলে আমরা বলতে পারি অতএব এ ইজ টু বি ইজ টু সি সমান 3 ইজ টু 6 ইজ টু। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 2 এ। এবার 2 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে না, একটি মিশ্র ধাতুতে তামা এবং দস্তার অনুপাত 21:16। মিশ্র ধাতু কাকে বলা হয় না, 2 বা ততোধিক ধাতু মানে ভিন্ন ভিন্ন ধাতু মিশিয়ে যখন একটা নতুন ধাতু তৈরি করা হয় তখন তাকে বলা হয় মিশ্র ধাতু। তাহলে এক প্রকার মিশ্র ধাতুতে তামা এবং দস্তা আছে, বলো তামা এবং দস্তা মিশিয়ে যে জিনিসটা তৈরি করা যায় কি বলা হয়? পিতল। পিতল, আমরা পিতলের বাসন পর্যন্ত ব্যবহার করি, তখন ওটাতে কি কি মেশানো হয়েছে? তামা এবং দস্তা। তাহলে একটি মিশ্র ধাতুতে তামা এবং দস্তার অনুপাত 21:16। তাহলে আমরা সেই একই নিয়মে আমরা যেমন এর আগে 1 নাম্বার অঙ্কটি করেছিলাম না, a/b = 1 এর 2, ঠিক সেইভাবে এখন কি করতে পারি আমরা? তামা বাই দস্তা কি করতে পারি? তামা বাই দস্তা সমান কত লিখতে পারি? 21/16। এবং দস্তা ও নিকেলের অনুপাত, দস্তা ও নিকেলের অনুপাত কত? 24:7। 24:7। তাহলে এখানে সমস্যাটা কোথায় দেখা দিচ্ছে? দস্তার মান 2 জায়গায় 2 রকম। প্রথম অনুপাতে দস্তার মান 16, দ্বিতীয় অনুপাতে দস্তার মান 24। এক করতে হবে। তাহলে কি করবে বলো না, 16 এবং 24 এর লসাগু তৈরি করবে। লসাগু করবে তো, তাহলে 16 আর 24 এর লসাগু করো, কত হবে বলো? 8। 8 দুগুণে 16, 3 8 24, আর 3 দুগুণে 6, 6 8 48। তাহলে 16 কেও 48 বানিয়ে দাও আর 24 কেও 48 বানিয়ে দাও, খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে 16 কে যদি তুমি 48 বানাতে চাও তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 3। তাহলে একেও সঙ্গে সঙ্গে কিন্তু 3 দ্বারা গুণ করতে। আমি একটু আগে যেটা বললাম, এটি কোনো রকমের যেন ভুল না হয়। যখনই কোনো হরকে কোনো দ্বারা গুণ করবে, কোনো কিছু দ্বারা গুণ করে সঙ্গে সঙ্গে কিন্তু লবটিও করতে হবে। অন্য কথায় যদি কোনো উত্তর পদকে যদি কিছু দ্বারা গুণ করো, সঙ্গে সঙ্গে পূর্ব পদটিকেও গুণ করতে হবে, তাহলে তাদের মানটা কি থাকে? অপরিবর্তিত থাকে, অটুট থাকে। বুঝতে পারছ? হ্যাঁ। এখন 24 কে আমরা কত করবো? 48 কত দ্বারা গুণ করবো? আপনি বলো উত্তরটা, সোজা প্রশ্ন তো। 7 কে 2 দ্বারা গুণ করবো। হ্যাঁ, তাহলে হলো কত? দেখো 21 দুগুণে 3 21 কত হয়? 63। আর 3 16 48।
এখানে কত হবে 24 দুগুণে 48, 7 দুগুণে, তাহলে আমরা লিখতে পারি তামা অনুপাত দস্তা অনুপাত নিকেল সমান কত 63 অনুপাত 48 অনুপাত 14। This is the answer of that question. ঠিক আছে, তাহলে যে দুটি অঙ্ক করে দেখিয়ে দিলাম নিশ্চয়ই বুঝে গেছো। এরপর আমরা আজকে 3 নম্বর অঙ্কটি করছি। যেমন 3 নম্বর অঙ্কটিকে বলা হয়েছে যে এর আয় বি এর আয়ের 1/3 অংশ, বি এর আয় সি এর আয়ের 1/2 অংশ হলে এ বি ও সি এর আয়ের অনুপাত কত? তাহলে মনে করি সি এর আয় সমান 1 অংশ, তাহলে বি এর আয় কত? তাহলে বি এর আয় সমান কত? না বি এর আয়টা হবে সি এর আয় এর 1/2 অংশ। তো সি এর আয়ের অংশ তো আমরা সি এর আয় তো অংশ এক ধরে নিয়েছি, তাহলে বি এর আয় হবে 1 এর মানে তো গুণ, এর মানে তো গুণ, তাহলে 1 গুণ 1/2 সমান কত হলো 1/2। তাহলে বি এর আয় হলো 1/2। যদি সি এর মান 1 ধরা হয় তাহলে বি এর আয় হলো 1/2। আবার এর আয় কত? না এর আয় হবে বি এর আয়ের 1/3 অংশ। তো বি এর আয়টা কত? 1/2। বি এর আয়টা কত? তো তার 1/3 অংশ হবে না 1/2 গুণ 1/3 কত হলো 1/6। এইটা হলো এর আয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, এর মান যখন 1/6, বি এর মান যখন 1/2, সি এর মান তখন 1 পেলাম কি না পেলাম বলো? হ্যাঁ, এর মান 1/6, বি এর মান 1/2, সি এর মান 1। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? এটি আমাদের বের করতে হবে, এটি বের করতে হবে। এবার আমরা সেই 1 নম্বর বা 2 নম্বর অঙ্কের নিয়ম করছি যে এ বাই বি আর বি বাই সি করে নিলাম। ঠিক আছে, এ বাই বি আর বি বাই সি, এবার মান বসিয়ে দাও। তাহলে এটি মূলধনী, তাহলে এর মান কত? 1/6, 1/6। তাহলে উপরে লবের জায়গায় হবে 1/6, মানে পূর্ব পদ দিয়ে 1/6। আর বি এর মান কত? 1/2, তাহলে এটি হবে উত্তর পদ। a বাই বি সমান 1/6 বাই 1/2। এরপর বি এর মান তো 1/2, সি এর মান কত? 1। 1 মানে আমরা যেহেতু এইগুলি সবই ভগ্নাংশের আকারে আছে, তাহলে 1 কেও ভগ্নাংশের আকারে লিখে দাও, তাহলে দেখতে একই রকম লাগবে। তাহলে 1 কে আমরা ভগ্নাংশের আকারে কি লিখতে পারি? 1 এর 1, 1 এর 1 হয়ে গেল। তাহলে আমরা a বাই b সমান কত করতে পারি? না 1/6 গুণ 2/1। এটা ভাগ চিহ্ন তো, তো ভাগটাকে গুণ করলে নিজের ভগ্নাংশে জায়গা চেঞ্জ করে দেয়, লব যায় হরের জায়গায়, হর যায় লবের জায়গায়। আচ্ছা, এখানে হয়ে গেল b বাই c সমান কত হবে? এখানে না 1/2 গুণ 1/1 সমান কত হলো? এখানে হলো 2/6, এখানে হয়ে গেল 1/2। হলো কিনা হলো বলো? 1/2 গুণ করলে 2 হয়, 6 1 গুণ করলে 6 হয়, 1 1 গুণ করলে 1 হয়, 2 1 গুণ করলে 2 হয়। হ্যাঁ, এরপর দেখো সেই একই সমস্যা এসে গেল, বি এর মান কিন্তু দুই জায়গায় দুই রকম দেখাচ্ছে। এক জায়গায় 6 দেখাচ্ছে, এক জায়গায় 1 দেখাচ্ছে। আমরা কি করে নেব? এমন ভাবে গুণ করব বা ভাগ করব যাতে বি এর মানটা দুই জায়গায় একই হয়। এখানে সোজাসুজি দেখতে পাচ্ছি, এই যদি 1 কে আমরা 6 দ্বারা গুণ করে দিই তাহলে 6 কে 6 হয়ে গেল,
6কে গুণ করলেও না করলেও হয়। তাহলে এখানে আমরা যখন এই বি বাই সি এর পূর্ব পদকে যখন 6 দ্বারা গুণ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর পদ সিকেও 6 দ্বারা গুণ করতে হবে। হবে কি না হবে বলো? তখন তাহলে কত হবে? 2/6 সমান 6/12 হয়ে গেল। তাহলে এখন দেখো বি এর মান দুই জায়গায় কি হয়ে গেল? 6 6 6 6 হলো কি না হলো? তাহলে আমরা বলতে পারি এরপর এ অনুপাত বি অনুপাত সি কত হয়ে গেল? 2/6/12। এটাকে আমরা লঘিষ্ঠ আকার করে দিতে পারি 1 * 3 * 6। এরপর আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 4-এ। দেখো 4 নম্বর অঙ্কটি বলা হয়েছে 55 কেজি পিতলে 25 কেজি দস্তা ও বাকি অংশ তামা। অঙ্কটি আমি এইভাবে বোঝাচ্ছি। দেখো পিতল যেটা রয়েছে, পিতলের মোট ওজন কত? রেসপন্স দাও, বলো। আমি তো প্রশ্ন জিজ্ঞাসা করছি। পিতল কত? 55 কেজি। এই 55 কেজির মধ্যে পিতলে কি কি আছে? দস্তা, বাকি অংশ তামা। তাহলে এটা হচ্ছে কি? দস্তা। এটা হচ্ছে দস্তা। কত কেজি রয়েছে? 25 কেজি রয়েছে, স্পষ্ট দেওয়া আছে 25 কেজি। এবং বাকি অংশ তামা। তাহলে তামা কত রয়েছে? কি করে পাবো বলো? বিয়োগ করে। কত থেকে কত বিয়োগ করবে? 25 বিয়োগ। তাহলে 55 থেকে যদি 25 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 30 কেজি। তামা রয়েছে 30 কেজি। সোজা অঙ্ক তো। এটা তো মানে 3-4 ছেলেগুলো বলতে পারবে। 55 কেজি পিতল রয়েছে, 55 কেজি পিতলে 25 কেজি দস্তা রয়েছে। তাহলে তামা কত কেজি রয়েছে? 30 কেজি। সোজাসুজি। এখন দেখো তামা ও দস্তার অনুপাত কত? তাহলে এখানে তামা অনুপাত দস্তা, এই দুটো ধাতুর অনুপাত কত হবে বলো? এখন তোমাকে কি বের করতে বলা হয়েছে? তামা এবং দস্তার অনুপাত। তামাটা আগে লিখেছি, কিন্তু এটি কিন্তু খেয়াল রাখবে, তামার উল্লেখ আগে রয়েছে, দস্তার উল্লেখ পরে রয়েছে। তামার পরিমাণটা আগে লিখতে হবে তোমাকে এখানে। তামার পরিমাণটা কত? 30 কেজি। 30 কেজি। আর দস্তার পরিমাণটা কত? 25 কেজি। বুঝতে পারলে তো? মানে যার উল্লেখ আগে থাকবে তার পরিমাণটা আগে লিখতে হবে, যার উল্লেখ পরে থাকবে তার পরিমাণটা পরে লিখতে হবে। তাহলে 30 কেজি এবং 25 কেজি এটা হলো অনুপাত। আমরা জানি অনুপাতের কোনো একক থাকে না, কারণ এককগুলো কেটে যাবে। অনুপাতের তো কোনো একক হয় না। অনুপাত হলো এককবিহীন শুদ্ধ রাশি। ঠিক আছে? তাহলে 30 এবং 25 এটাই হলো অনুপাত। এটি দিলেও তুমি অঙ্ক মানে নাম্বার পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো অনুপাতকে লঘিষ্ঠ আকারে লেখা যায় তাহলে লঘিষ্ঠ আকারে লিখে দেওয়াটাই শ্রেষ্ঠ, ওটাই ভালো। তাহলে 30 এবং 25কে লঘিষ্ঠ আকারে করতে গেলে কত হবে? লঘিষ্ঠ আকারে করলে 5 দ্বারা ভাগ করে দাও, 5 দ্বারা ভাগ করে দাও। 5 দ্বারা ভাগ করলে 6, আর যখন 5 দ্বারা ভাগ করলে 5, তাহলে 6/5। তাহলে ওই যে অঙ্কটিতে লেখা ছিল তামা এবং দস্তার অনুপাত কত, সেটা আমরা পেয়ে গেলাম 6/5। ওই অঙ্কটিতে কিন্তু আরেকটি প্রশ্ন মানে দেওয়া আছে। বলা হয়েছে ওই 55 কেজি পিতলে আরো 5 কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কত হবে? তাহলে একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা আমরা লিখে দিচ্ছি নাকি? এটা লিখবো, এখানে লিখে দিচ্ছি 6/5। তাহলে উত্তরটি হলো তামা ও দস্তার অনুপাত কত? 6/5। এটি হলো উত্তর প্রথম অংশে। দ্বিতীয় অংশের অঙ্কটি করছি। দেখুন ওই দ্বিতীয় অংশটি করছি।
যে ওই 55 কেজি পিতলে, তাহলে পিতল কত ছিল? পিতল কত ছিল? 55 কেজি। তার মধ্যে তামা 10টা কত ছিল? 10টা কত ছিল? 10টা কত ছিল? 25 কেজি। তামা কত ছিল? 30 কেজি। এটি সহজ সরল একদম মানে স্পষ্টভাবে বুঝতে পারছো যে 55 কেজি পিতলে 10টা ছিল 25 কেজি, তামা ছিল 30 কেজি। এখন বলা হয়েছে যে ওই 55 কেজি পিতলে আরো 5 কেজি তামা, 5 কেজি তামা মেশানো হচ্ছে। তাহলে বলো 5 কেজি তামা যদি মেশানো হয় তাহলে কি 10টার পরিমাণটা বাড়বে? কার পরিমাণটা বাড়বে? তাহলে পিতলের পরিমাণটা বাড়বে? ইয়েস অর নো বলো। বাড়বে। আরে বাবা, পিতল আছে 55 কেজি। পিতলে তো দুই রকম পদার্থই রয়েছে, ধাতুই রয়েছে, একটা 10টা, একটা তামা। 10টা রয়েছে 25 কেজি, তামা রয়েছে 30 কেজি, তাই তো? এখন যদি আরো 5 কেজি তামা মেশানো হয় তাহলে এর সঙ্গে 5 যোগ হয়ে যাবে না? এবং তামা তো ঢুকে আছে পিতলের মধ্যে, তাহলে যখনই তামা যখন বেড়ে গেল তার মানে এখানেও কি হয়ে গেল? বেড়ে গেল 5 কেজি। তাহলে তখন তামা কত হয়ে গেল? 35 কেজি। আর 10টা কেজি যা ছিল সেটাই থেকে গেল নাকি? তাহলে 35 আর 35 60 হচ্ছে কিনা? যেটা মিলি না, 35 আর 25 যোগ করলে 60 হয়, 55 আর 5 যোগ করলে 60 হয়। তাহলে 60 কেজি পিতলের মধ্যে 10টা থেকে গেল কিন্তু 25 কেজি। এখন তাহলে তামা এবং 10টার অনুপাতটা কত হবে? তামা অনুপাত 10টা সমান কত হবে বলো? না 35 কেজি অনুপাত 25 কেজি। কেজি কেজি কেটে দাও, 5 দ্বারা ভাগ করে দাও, 7 অনুপাত 5। তখন এখান থেকে যে 5 কেজি কি তামা মেশানো, 5 কেজি তামা মেশালে তামা ও 10টার অনুপাত কত হবে? 7 অনুপাত 5। দুটো উত্তর হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা মোট কয়টি অঙ্ক করলাম? 4টি বুঝে গেছো? এরপর আজকের ক্লাসের শেষ অঙ্কটি দেখে নাও, অঙ্ক নম্বর 5। এবং 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের বর্গের যোগফল 900 হলে সংখ্যা দুটি। এরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমরা x ধরে করে নেবে, খুব সহজেই হয়ে যাবে অঙ্ক। তাহলে x আমরা কখন ধরি? বা x হলে কি হবে না, যদি অনুপাতটা দেওয়া থাকে, যদি অনুপাতটা দুটির হোক বা তিনটির হোক, দুটি রাশি হোক বা তিনটি রাশি হোক, যদি তাদের অনুপাত দেওয়া থাকে তাহলে সেই অনুপাতগুলির সঙ্গে x গুণ করে মোট পরিমাণটা আমরা ধরে নিতে পারি যে কোনো সময়, যে কোনো অঙ্কে। কি বললাম মনে থাকবে তো? কি বললাম? যদি দুটি বা তিনটি রাশির অনুপাত দেওয়া থাকে তাহলে সেই অনুপাতগুলির সঙ্গে x গুণ করে আমরা মোট পরিমাণটা ওই দুটি বা তিনটি রাশি ধরে নিতে পারি। ঠিক আছে? তাহলে দুটি সংখ্যার অনুপাত আছে 3:4। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি হলো 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হলো বলো, তাহলে বলছো না কেন? রেসপন্স দাও। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি হলো 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 4x। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি হলো 3x এবং দ্বিতীয়
সংখ্যাটি হলো কত? 4x। যে কোনো সময় যে কোনো অঙ্কে তোমরা অনুপাতের সঙ্গে x গুণ করে মোট ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি 3x, দ্বিতীয় সংখ্যাটি 4x। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এখন বলা হয়েছে তাদের বর্গের যোগফল। তাহলে প্রথম সংখ্যাটি বর্গ কত হবে? মানে 3x এর বর্গ কত হবে? 3x এর বর্গ কত হবে বলো? বলো। 9x স্কয়ার। স্পষ্টভাবে জোরে বলবে, আমি আগেই বলেছি যা বলবে জোরে বলবে, স্পষ্টভাবে বলবে। ভুল যদি বলে থাকো কোনো অসুবিধা নেই, ভুল বললেও জোরেই বলবে, কেন আমি শুনতে পাই ঠিক মতো। তাহলে বলো 3x এর বর্গ কত হবে? 9x স্কয়ার। 3 এর বর্গ 9 আর x এর বর্গ x স্কয়ার। হয়ে গেল তো? আচ্ছা, 4x এর বর্গ কত হবে? 4x এর বর্গ কত হবে? 4 এর বর্গ কত? 16 আর x এর বর্গ x স্কয়ার। তো বলা হয়েছে সেই তাদের বর্গের যোগফল 900। মানে যদি 9x স্কয়ার এবং 16x স্কয়ার যদি যোগ করে দেওয়া হয় তাহলে যোগফলটা হবে 900। তাহলে আমরা বলতে পারি কি শর্তানুসারে আমরা লিখতে পারি যে 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার সমান 9। বলতে পারি কি না পারি? লিখতে পারি কি না পারি? পারি। এবার যোগ করে দাও। তাহলে 9x স্কয়ার আর 16x স্কয়ার যোগ করলে কত পাবো? 25। 25x স্কয়ার, এখানে বা লিখতে হয় সমান দিয়ে 25x স্কয়ার, 25x স্কয়ার সমান কত হয়ে গেল? 900। তাহলে x স্কয়ার সমান কত হবে? 900/25। খুব সহজ হয়ে গেল। তাহলে x এর মান কত হবে? না √900/25। হ্যাঁ, তাহলে এখানে √900/25 মানে কি? 900 এর বর্গমূল বাই 25 এর বর্গমূল, দুটোরই বর্গমূল। তাহলে 900 এর বর্গমূল কত? 30। আর 25 এর বর্গমূল কত? 5। তাহলে হয়ে গেল। x এর মানটা পেলাম। আমরা কিন্তু এখন অঙ্কটি শেষ করতে পারিনি। অঙ্কটি বলা হয়েছে সংখ্যা দুটি কি, আমরা x এর মান বের করতে পেরেছি। x এর মান কত হলো? 30 এর 5। এটাকে আমরা কাটাকাটি করে কত রাখতে পারি? 6। তাহলে x এর মান কত বের হলো? 6। এরপর দেখো খুব সহজেই তোমরা বলতে পারো যে প্রথম সংখ্যাটি কত ছিল? 3x। তাহলে প্রথম সংখ্যাটি সমান কত? 3x, মানে x এর মান তো 6 সমান 3 6 18। অতএব দ্বিতীয় সংখ্যাটি সমান কত? 4x, মানে 4 ইনটু x এর মান 6, তার 24। তাহলে প্রথম সংখ্যাটি হলো 18 আর দ্বিতীয় সংখ্যাটি হলো 24। এটি হলো এই অঙ্কটির সমাধান। বাকি আমরা 5টি অঙ্ক করে নিলাম। এইভাবে আরো সুযোগ পেলে আমরা আরো এনুয়াল পরীক্ষার আগে আরো বেশ কয়েকটি অনুপাতের অঙ্ক নিয়ে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, অনুপাতের অঙ্ক কিন্তু থাকবেই থাকবে, এটি কিন্তু মনে রেখে নিতে হবে। এনুয়াল পরীক্ষাতে তোমাদের অনুপাতের অঙ্ক থাকবেই থাকবে। সুতরাং খুব মন দিয়ে এগুলো প্র্যাকটিস করবে। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি কথা, যারা আমার এই ক্লাসটি বাইরে থেকে দেখলেন তাদের উদ্দেশ্যে জানাই, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে
সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আপনারা এই ধরনের অঙ্কের ক্লাস সব থেকে প্রথমেই আপনারা পেতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।